নমস্কার, সবাইকে স্বাগত আজকের এই মুহূর্তের অনুষ্ঠানে। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের প্রোগ্রাম আপনারা দেখছেন। প্রথমেই একটা কথা বলবো যে সবাইকে আয়ুর্বেদের জয়গান করতে বলছি না, বলছি আয়ুর্বেদকে পরখ করে দেখবার জন্য। অর্থাৎ আপনাদের বাহ বেশ করার কোনো প্রয়োজন নেই, জাস্ট ওয়ান টাইম এক্সপেরিমেন্ট আপনারা নিজেরা করে দেখুন। তারপর আপনারা কি বলবেন সেটা আপনারা আপনাদের নিয়ারেস্ট এবং ডিয়ারেস্ট যাদেরকে আপনারা ভালোবাসেন, যাদেরকে আপনারা শ্রদ্ধা করেন, সম্মান করেন, ভালোবাসেন, তাদেরকে বলুন। এটাই হচ্ছে মূল মোটো, এটা হচ্ছে বার্তা আপনাদের কাছে। আজকে অ্যালজাইমার নিয়ে কথা বলবো। এই রোগটার কথা অনেকে শুনেছেন, অনেকে শোনেননি। সিমটমটা জানতে পারলে আপনারা বুঝতে পারবেন যে না, আমাদের অনেকেরই, আমাদের চেনাশোনা মানুষের মধ্যে অনেকের অ্যালজাইমার্স হয়েছে। কালকে আমরা কথা বলছিলাম অস্টিওআর্থারাইটিস নিয়ে। এটা যেরকম সবাই মোটামুটি ফিল করেছেন। আমি গতকাল বলেছিলাম যে প্রত্যেক পরিবারের কম বেশি একজন করে অথবা আমাদের খুব আশেপাশের কারোর মধ্যে অস্টিওআর্থারাইটিস রয়েছে। কিন্তু অ্যালজাইমার্সটা কি, কাদের হয়, তার সিমটমটা কি, কোন বয়সের মানুষের মধ্যে বেশি অ্যালজাইমার দেখা যায়, এই সব কিছু আপনি জেনে নিলেন। এবার আপনার জন্য জানার দরকার যে আয়ুর্বেদের ট্রিটমেন্ট কিভাবে হয়, কিভাবে চিকিৎসকরা ট্রিটমেন্ট করেন, কতটা পর্যন্ত, কোন লিমিট পর্যন্ত অ্যালজাইমার্সকে সারানো সম্ভব, কত দিনের মধ্যে সারানো সম্ভব, সব মানুষের প্রশ্ন। আমি বিশ্বাস করি যে আজকে টিভির উল্টো দিকে বসে থাকা মানুষেরা প্রত্যেকেই খুব কনসিয়াস নিজের সম্পর্কে, নিজের শরীর সম্পর্কে। তাই আপনারা ধরতে পারবেন, আমাদের সঙ্গে রিলেট করতে পারবেন, বুঝতে পারবেন। আজকে খুব ভালো লাগার বিষয় যেটা হচ্ছে ডিরেক্টর স্যার আমাদের সঙ্গে রয়েছেন, ডক্টর বিনোদ শর্মা। আমি স্বাগত জানাবো আজকের অনুষ্ঠানে। নমস্কার। একদম প্রথমেই বলবো স্যার, যখন প্রোগ্রাম শুরু হয়েছিল আজ থেকে প্রায় ধরুন 2 বছর আগে, 2 বছরের বেশি আগে শুরু হয়েছিল, আজকে যেখানে দাঁড়িয়ে আপনি প্রথম এসে আমাকে বলেছিলেন যখন প্রোগ্রাম আমরা শুরু করি যে দেবাশিস, সুস্থতার থেকেও বড় কথা হচ্ছে মানুষকে অ্যাওয়ার করা, মানুষকে সতর্ক করা এবং আয়ুর্বেদ সম্পর্কে মানুষকে বোঝানো। এটা একটা ওয়াইড অ্যাঙ্গেলের কাজ যেটা এনবিপি নিজের দায়িত্বে তার ঘাড়ের উপর নিয়ে করছে। আয়ুর্বেদ প্রচুর রয়েছে, কিন্তু আয়ুর্বেদের সঠিক বার্তাটা কি, আয়ুর্বেদ কি বলতে চাইছে, আয়ুর্বেদ কি সম্ভব নয়, হোয়াট ইজ রাইট অ্যান্ড হোয়াট ইজ রং, হোয়াট উই ডু অ্যান্ড হোয়াট উই ডোন্টস, এটা মানুষকে বলার দরকার রয়েছে। সেই জন্য এই প্রোগ্রাম। তো আজকে এতদিন পর আবার ডক্টর শর্মাকে আমরা সেই কথা জিজ্ঞেস করছি, প্রায় 2 বছর পর, সেই ফার্স্ট ডে পরে আজ, যে এখন মানুষের মধ্যে আয়ুর্বেদ সম্পর্কে কনসাসনেস, রেগুলারিটিস, এটা কতটা বেড়েছে? বলতে গেলে অনেক গুণই বেড়েছে। কারণটা হচ্ছে কি, এখন এই যে আমাদের অ্যাওয়ারনেস যে প্রোগ্রামটা করার পর, আমি তো বলবো কি আমার পেশেন্ট কিন্তু অর্ধেক ডাক্তার আছে। আজকে আমি আমতলাতে চেম্বারে এসেছি, রোগী দিকে এসেছি, তারা কিন্তু পেশেন্টরা আমাকে 2 বছর 3 বছর ধরে ফলো করছে। আমার প্রত্যেক কথাগুলো কিন্তু তারা বাড়িতে অ্যাপ্লাই করছে, তারা কিন্তু সুস্থ আছে। আর তারা সত্যি ওরা মানে সারপ্রাইজ হয়ে যায় যখন উনি সামনাসামনি আমাকে দেখে। তো এটা সারপ্রাইজ কোনো ব্যাপার নয়। কারণটা হচ্ছে কি, আমি নিজে পার্সোনালি চেম্বারের মধ্যে ভিজিট করি। কারণটা হচ্ছে কি, পেশেন্টের ডিউ টু পেশেন্টকে, আজকে যে জায়গাতে আমি আছি, আমি যদি পেশেন্ট নাও দেখি না, তো আমাদের টিম এত বড় আছে, তারাও কিন্তু সাকসেস রেট এত বেশি আছে কি, যেখানে বনগাঁতে চেম্বার করছেন ডক্টর এন ভট্টাচার্য, সেখানে ডক্টর ঘোষাল করছেন রায়গঞ্জে চেম্বার, তো ডক্টর হালদার করছেন বহরমপুর কৃষ্ণনগরের চেম্বার। তো এত বড় যে টিম আমাদের রয়েছে না, তারাই কিন্তু সব কাজ করে যাচ্ছে, কিন্তু আমার দরকার নেই। কিন্তু তারপরে আমি প্রেজেন্ট কেন হই, কারণটা হচ্ছে কি, জিনিসটা তারা একটা যে ভরসা জিনিসটা, আজকে যারা আমার উপর ফেথ করে, আমার কথাগুলো যে 2 বছর 3 বছর ধরে ফলো করছে, তারা কিন্তু এটা জেনে গেছে কি আমরা যদি ওনার প্রোগ্রামটা যদি ফলো করি, তাতেই কিন্তু আমি 50% ডাক্তার হয়ে যাব। ঠিক আছে? তো একটা পেশেন্টে বা কাজে বলুন, বা একটা সাধারণ মানুষের কাজে শুধু ডিগ্রি বড় ব্যাপার হয় না। ঠিক আছে? আমি বড় বড় হাস্তিকে দেখেছি, তারা বড় ডিগ্রি নিয়ে বসে আছে, বড় ডিগ্রিকে নিয়ে প্রচার করে, কিন্তু জানে না কিছুই। ঠিক আছে? তো প্র্যাকটিক্যাল নলেজ খুব বড় দরকার আছে। আপনি বারবার ডিগ্রি শো করেই আপনি প্রমাণ করবেন না কি আপনি ডাক্তার আছেন। ডাক্তার, আসল ডাক্তার সেই আছে, সে রুগীকে ভালো করতে পারে, রুগীর পাশে দাঁড়াতে পারে। ঠিক আছে? আজকে রুগী যন্ত্রণা হচ্ছে, রুগী সমস্যা রয়েছে, তার পাশে আপনি দাঁড়াতে পারছেন না, বড় বড় কথা আপনি বলেই যাচ্ছেন। তো যাই হোক, আমি কারোর কথা বলতে চাই না। তো যেটা আমাদের আজকে টপিক, যেটা হচ্ছে অ্যালজাইমার ডিজিজ। তো দেখুন, এটা হচ্ছে একটা বলতে গেলে রেয়ার ডিজিজ আমি বলবো না। এটা অনেক ডাক্তার আপনাকে বলে থাকে কি এটা রেয়ার ডিজিজ, হ্যাঁ, কারো 100 জনের মধ্যে একজনে হয়। আমি বলে এটা রেয়ার ডিজিজ নয়। এই যে ডিজিজটা রয়েছে, কম বেশি করে
আমরা প্রত্যেক দিন এভরি ডে কিন্তু আমরা সাফারিং করি এইটাকে নিয়ে। কি করে করি? অ্যালজাইমার ডিজিজকে মানে আপনি ডিমেনশিয়া বলতে পারেন, মানে আমরা প্রত্যেক দিন একটা আমাদের টাস্ক থাকে, মানে আমাদের সঙ্গে কি হবে, ঠিক আছে? ব্রেন জীবিত হতে হতেও কিন্তু ব্রেন মরে যাচ্ছে। এটা কি? এটা হচ্ছে আজকে ধরুন যখন আপনার লস অফ মেমোরি, মানে আপনার মেমোরি আস্তে আস্তে চলে যাবে, ঠিক আছে? তো আজকে এই যে প্রোগ্রামটা যে করা হলো না, কারণটা হলো কি দেখুন, এখন নতুন একটা বই এসছে সাইয়ারা বলে, ঠিক আছে? এই বইয়ের মধ্যে অ্যালজাইমারকে নিয়ে পুরো ডিপলি দেখানো হয়েছে কি অ্যালজাইমার ডিজিজটা কী, ঠিক আছে? তো এটা নিয়ে আমার প্রোগ্রাম করা দরকার ছিল না, কেন কি বইয়ের মধ্যে দেখেই কিন্তু মানুষরা জেনে গেছে কি অ্যালজাইমার কী আছে, কিন্তু এর চিকিৎসাটা কী আছে। সত্যি কি এই অ্যালজাইমার থেকে আমি বেরোতে পারবো, সেটা তো বইতে দেখাবে না। তো সেটাকে দেখতে গেলে আপনাকে এনবিপিতে ওয়াচ করতে হবে। আর আমরা এটা নিয়ে অনেক দিন আগেই রিসার্চ করছিলাম কি অ্যালজাইমারকে পাশে যারা পেশেন্টরা রয়েছে তারা কি ভালো করতে পারবো। আমরা রিসার্চ করে মেডিসিনও বার করেছি, সেটাও বলবো কি করে আপনি এই সমস্যা থেকে বেরোতে পারবেন। তো প্রথম হচ্ছে দেখুন, আপনার যখন ব্রেনে আপনি যখন মেমোরিটা হারিয়ে যাচ্ছে, লস অফ মেমোরি হচ্ছে, দেবাশিস আগেই বললেন কি একটা বয়স একটা ফ্যাক্টর আছে। তো অবশ্যই এই রোগগুলো ম্যাক্সিমাম দেখা যায় 65 উপরে, 65, 70, 75 এই বয়সটা যে পেশেন্টরা রয়েছে, মানুষরা রয়েছে, তারা কিন্তু অ্যালজাইমার নিয়ে ভুগতে থাকে। কারণটা হচ্ছে কি ওদের কি আস্তে আস্তে করে ব্রেনের সেলগুলো শোকাতে থাকে, সেখানে তারা কিন্তু মেমোরিটা প্রত্যেক দিন হারাতে পারে, ঠিক আছে? আর আস্তে আস্তে করে তারা কি নিজের ফ্যামিলিকে ভুলে যায়, কে আমার ছেলে, কে আমার বাবা। আপনার নিজে মনে হবে কি আপনার যে দিদা আছে, হ্যাঁ, বা আপনার বাড়িতে যদি কোনো দাদু রয়েছে, তারা কি দেখবেন আস্তে আস্তে করে মানে চিনতে পায় না, অনেক দেরি করে চিনতে পারে। তো এটাই হচ্ছে অ্যালজাইমার, ঠিক আছে? তো এইরকম যে সমস্যাগুলো যাদের রয়েছে এখনকার জেনারেশনের মধ্যে দেখতে পাচ্ছি কি আমরা নতুন জেনারেশনে মানে 20 বছর 25 বছর ছেলেরা মেয়েরাও কিন্তু এই সমস্যা নিয়ে ভুগছে। শুধু প্রেম করাই নয় কি একটা প্রেম করে আমি বিয়ে করতে পারলাম না, একটা মেন্টালিটি বলে একটা বা হার্টের বলে একটা মার্কেট টর্চার হয়েছে, সেই কারণের জন্য আমি সমস্যা নিয়ে ভুগছি না। প্রত্যেক দিন আমাদের টাস্ক, ঠিক আছে? বাচ্চারা যখন স্কুল যাচ্ছে তার একটা চাপ আছে কি আমাকে টপ র্যাঙ্কে আসতে হবে, যখন দেখলেও আমি ফেল হয়ে গেলাম সে কিন্তু নিজের থেকে ডিপ্রেশনের মধ্যে ভুগতে থাকে। তো এই যে ডিপ্রেশনে যাওয়া, অ্যাংজাইটির মতন জায়গায় যাওয়াটাও আস্তে আস্তে করে সমস্যা ধারণ করে এটা। তো আমি আপনাকে বলবো কি যদি আপনার ঘুম ঠিকঠাক যদি না হয় আপনার ব্রেন কিন্তু মরে যাবে, এটা মাথায় রাখুন। একটা মানুষের কিন্তু ঘুম খুব দরকার আছে। আপনি যদি নিয়ম মতন যদি ঘুমোতে যদি না পারেন তাহলে কিন্তু আপনার ব্রেন আস্তে আস্তে করে ডাই হয়ে যাবে, মরে যাবে। তো আপনার যখন দেখবেন কি এরকম সমস্যা তৈরি হচ্ছে, আপনি কি করবেন? সিটি স্ক্যান করাবেন, আপনি সমস্ত রিপোর্টগুলো দেখবেন কিন্তু রিপোর্ট সব ওকে আছে, ঠিক আছে? কিন্তু কোনো একটা জায়গা মিসিং থাকে, সেখানে যেটা ব্রেন কাজ করতে আস্তে আস্তে করে বন্ধ করছে। আপনি নিজে ফ্যামিলিকে ভুলে যাচ্ছেন, আপনি সব কিছু আস্তে আস্তে আপনার মেমোরিগুলো লস হতে যাচ্ছে। আপনি দেখবেন আজকে নতুন যে জেনারেশনটা রয়েছে তারা কোনো কথা যদি বলা হয় বা আমরা স্কুলে যখন যাই আমাদের টিচার কি করে, আমাদের টিচাররা যখন আমাদেরকে পড়াশোনা করায় তখন আমরা কি করি, একটা কপির মধ্যে লিখে নিই। কেন লিখে নিই? যাতে এটা মেমোরি রইল আমার, আমি বাড়িতে গিয়ে আবার এটা রিভিশন করতে পারবো, আবার এটা পড়তে পারবো কি স্কুলে কি পড়াশোনা হয়েছিল। কিন্তু তার মধ্যেই ক্লাসের মধ্যে 72 স্টুডেন্টের মধ্যেই কোনো একটা স্টুডেন্ট আছে যে কপিতে নোট করে না, আর সেই কিন্তু টপ করে। শুধু কপিতে নোট করাই মানে হয় না কি টপ করব, ঠিক আছে? আপনার ব্রেন কতটা কাজ করছে দিস ইজ ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো আপনার ব্রেনকে কি করে আপনি ডেভেলপ করবেন। আজকে যারা অ্যালজাইমার সমস্যা নিয়ে ভুগছে তারাই কি ট্রিটমেন্ট করবে, নাকি আগে থেকে আমরা ট্রিটমেন্ট করে প্রিকশন নিয়ে আমরা এই বড় রকম সমস্যাগুলো না আসে তার আসবো? এটা সবথেকে বড় প্রশ্ন, এর উত্তর আমি আজকে দিই। এর ট্রিটমেন্টটা কী হবে বা আয়ুর্বেদ কীভাবে ট্রিটমেন্ট করবে সেটা আমরা জানাবো। কিন্তু ডক্টর শর্মার কথায় অনেকগুলো কথা উঠে আসলো। এক হচ্ছে উনি বললেন যে মেমোরাইজ করতে পারে 70 জনের মধ্যে একজন, সে স্মৃতিধর হয়, মানে মাথায় সব কিছু ধরে রাখতে পারে। আমরা যদি একটু পুরনো দিনের দিকে যাই তো দেখতে পাবো যে বেদ যে শাস্ত্র, সেটার নাম ছিল হচ্ছে শ্রুতি, অর্থাৎ বেদকে শুনে শুনে মনে রাখতে হতো। ইউ হ্যাভ টু লিসেন অ্যান্ড ইউ হ্যাভ টু মেমোরাইজ দ্য টপিক। এটা আগে ছিল, কিন্তু আজ সেটা নেই। আরেকটা কথা ছোট্ট করে বলি স্যার, যেহেতু প্রেমের কথা বললেন, যারা মানে প্রেম যেরকম আছে ব্রেকআপও তো আছে। এখন যাদের ব্রেকআপ হয় তারা যদি সবসময় বলে যে আমার অ্যালজাইমার্স হয়েছে, মেমোরি লস, তোমার কথা मैंने तुमको छोड़ दिया तो भूल गया, এরকম যদি হয় সব ক্ষেত্রে কিন্তু বিশ্বাস করবেন না। দেয়ার আর সামথিং, ডেফিনেটলি সামথিং আদার রিজন,
বাট যদি সত্যি অ্যালজাইমার্স হয় হাত ধরে একবার চিকিৎসকের কাছে নিয়ে আসুন, তার ট্রিটমেন্ট আছে। আমি এটুকু আশ্বস্ত হলাম। এবার ফোন নেব, অবশ্যই ফোনের পরে আমি ডাক্তারবাবুর কাছ থেকে জানবো আয়ুর্বেদ কিভাবে, যেভাবে অন্যান্য রোগকে চ্যালেঞ্জ হিসাবে এনবিপি নিচ্ছে, কিভাবে অ্যালজাইমার্সকে চ্যালেঞ্জ হিসাবে তারা নিচ্ছে, কিভাবে নিচ্ছে, এবং লাইফস্টাইল চেঞ্জ কি করে করা যায়। কারণ না ঘুমালে মেমোরি লস হয়, কিছুক্ষণ আগে ডক্টর শর্মা বলেছেন। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? নমস্কার দেবাশিস বাবু। নমস্কার ডাক্তারবাবু। হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে বলছি? আমি লাভপুরে, আচ্ছা। লাভপুর থেকে বলছি। কোথা থেকে? নাগপুর? লাভপুরে, হ্যাঁ হ্যাঁ। লাভপুর? লাভপুর হ্যাঁ লাভপুর, লাভপুর মানে বীরভূম? বীরভূম। আচ্ছা বলুন বলুন। আমার মেয়ের সম্বন্ধে আমি জানবো। মেয়ের মানে কি হয়েছে বলুন ওর? হ্যাঁ বলি স্যার। আমার মেয়ে পায়খানা করার সময় প্রচন্ড যন্ত্রণা হয় আর ব্লাড আসে। আচ্ছা বুঝলেন স্যার? পায়খানা কি খুব শক্ত হয়? শক্ত হয় না, এমনি নর্মালি হয়। আচ্ছা, তো এখানে ডাক্তারবাবুকে দেখেছিলাম, বুঝলেন তো, অ্যালোপ্যাথি খাচ্ছিল। হ্যাঁ সেটা অপারেশন করতে বলবে আপনাকে। দেখালো কিন্তু কোনো মানে ফল পাইনি। হ্যাঁ। আপনি, আপনাকে কি অপারেশন করতে বলা হয়েছে? না, অপারেশন করতে কিছু বলে নাই, কিন্তু বুঝলেন তো ডাক্তারবাবু। দেখুন আপনাকে বলি, আপনি যে আপনার মেয়ের যে সমস্যাটা আমাকে বললেন, আর এই সমস্যাটাকে বলা হয় হেমোরয়েড, যাকে আমরা বলি অর্সো পাইলস বলি। আর এই সমস্যার জন্য আলটিমেটলি তারা যে ওষুধ দিয়ে রেখেছে যাতে ব্লিডিংটা বন্ধ হয়, ব্যথা না হয়, তার জন্যে রোগকে থামাচাপা দেওয়ার জন্য কিছু অ্যান্টিবায়োটিক, কিছু পেনকিলার দিয়ে আপনার রোগকে থামাচাপা দিয়ে রেখেছে। কিন্তু এই সমস্যাটাকে বাবা আপনাকে ভালো করতে হবে। মেয়ের বয়সটাও খুব কম, তার সাথে সাথে যদি এই সমস্যা দীর্ঘদিন যদি হয়ে থাকে, তো আমি আপনাকে বলবো কলনের মধ্যে যে ক্যান্সারটা হয় এটাও কিন্তু প্রথম স্টেজ হচ্ছে আমাদের পাইলস ফিস্টুলা ফিশার। তো আমি আপনাকে বলবো এর প্রপার চিকিৎসা করান, যেখানে সার্জারি ইটস নট এ ট্রিটমেন্ট। সার্জারি হচ্ছে একটা থামাচাপা দেওয়া, যখন বাড়াবাড়ি হয়ে যায় তখন পেশেন্টকে দিয়ে একটু রিলিফ দেওয়া যায়, কিন্তু কিউরেবল হচ্ছে এটা হচ্ছে মেডিকেশন। ঠিক আছে, তার সাথে সাথে আপনাকে আমি বলবো আমাদের বোলপুরে চেম্বার আছে বীরভূম ডিস্ট্রিক্টের মধ্যে। ঠিক আছে, আগামী 3 তারিখে বোলপুরে ডেট আছে, সেখানে এসে মেয়েকে যদি নিয়ে আসতে পারেন খুব ভালো হয়। যদি মেয়ে না আসে, আপনি এসেও মেয়ের সমস্যাগুলো বলে সেখান থেকে আপনি ওষুধ নিতে পারেন। নেবার পর দেখবেন উনি আস্তে আস্তে করে ডে বাই ডে উনি কিন্তু ভালো দিকে যেতে পারেন। ঠিক আছে, আর খাবার মধ্যে ওনাকে আদা একদম দেবেন না। আদা হচ্ছে অর্শর জন্য বিষের কাজ করে। তো আদা যেভাবে হোক, রান্নাতে হোক বা চায়ের মধ্যে হোক, আদা আপনি দেবেন না। তার সাথে সাথে পেটকে পরিষ্কার রাখার দরকার আছে। পেট যদি মানে স্টুল যদি টাইট হয়ে থাকে তাহলে কিন্তু সমস্যা সেটা থাকবে। এখন দেখবেন পাইনঅ্যাপেল খুব পাচ্ছি মার্কেটে। ঠিক আছে, তো আমি বলবো আপনাকে প্রতিদিন ওনাকে একটা, যদি গোটাও যদি না হয়, হাফ মিনিমাম পাইনঅ্যাপেল ওনাকে খাওয়ান। খেতেও খুব মিষ্টি, আমি আজকে নিজেও খেয়ে এসেছি, ওই জন্য আপনাকে বললাম পাইনঅ্যাপেল খাওয়ান, যাতে ওনার বাউলসটা, স্টুলটা যেটা আপনার নরম হবে আর স্টুলটা পরিষ্কার হবে, পেটের সমস্যা থাকবে না। যেই রকম আমাদের শরীরের মধ্যে মাথায় রাখুন কি আমরা যতই আমরা বলি না কেন, অফিসে যাওয়ার সময় একটা তাড়ার সময় আমাদের কিন্তু স্টুল পরিষ্কার হয় না, কিছু না কিছু ভাগটা কিন্তু পেটের মধ্যে রয়ে যায়। আর সেই জিনিসটাই আস্তে আস্তে দেখবেন আপনার গ্যাস ধারণ করে, পেটের সমস্যায় ধারণ করে। ঠিক আছে, আমি আপনাকে বলবো আমরা যদি ফ্রুটস যদি খেতে চালু করি না, আপনি দেখবেন যখন আপনি কোমরে যখন বসবেন আপনার সময় লাগবে না, স্টুল কিন্তু ইজিলি সব পাস হয়ে যাবে। তাতে কি হলো, আপনার সব বেরিয়ে গেল। এটাও দরকার আছে, যেরকম আয়ুর্বেদ মধ্যে বিরেচন একটা পার্ট আছে। আমরা যে পঞ্চকর্ম থেরাপি করাই তার মধ্যে একটা পার্ট রয়েছে বিরেচন। বিরেচন জিনিসটা কি? বিরেচন জিনিসটা এটাই কি, আমাদের স্টুলটাকে মানে আমাদের যে ইন্টেস্টাইন যে রয়েছে এটাকে ক্লিয়ার করা, মানে পেটটাকে পুরো পরিষ্কার করা, টক্সিনগুলোকে বার করা। তো আপনি পঞ্চকর্ম থেরাপি করাবেন তখনই কি বিরেচন করাবেন? এভরিডে মানুষের বিরেচন হয়। কিভাবে হয়? ফ্রুটস খেতে হবে, ঠিক আছে, তরল ফলগুলো খেতে হবে, তরল সবজিগুলো খেতে হবে। তো ভেজিটেবলস আমি আগের দিন আপনাকে বলেছিলাম কি আমাদের কত রকম ভেজিটেবলস খাওয়া দরকার আছে, কত রকম ফ্রুটস খাওয়া দরকার আছে। তো এইগুলো যদি আপনি মেনটেন করেন না, আমি বলবো কি এইসব সমস্যার জন্য আপনাকে আর ডাক্তার দেখাতে হবে না, আপনি এমনি সুস্থ থাকবেন। ডাক্তার, আপনি তো একাধিক সময়ে ফ্রি অ্যাডভাইস দিয়ে এখন পশ্চিমবঙ্গের এই টেলিভিশন মিডিয়াতে একজন ইউএসপি মানে সব থেকে বেশি ডক্টর শর্মা। তার কারণে যে ফ্রি অ্যাডভাইস, মানে ফ্রি আমি এই কারণের জন্য বলছি কারণ টিভি দেখে অ্যাডভাইস নিতে তো পয়সা লাগছে না মানুষের। হ্যাঁ, নর্মাল টিভির নেটের খরচা করলে বা ডিটিএইচের খরচা করলে বা কেবল অপারেটরকে দিলে আপনি পেয়ে যান, তার অলমোস্ট ফ্রি। আপনি একটু আগে বললেন যে আনারসের কথা, এর পাশাপাশি
আর কি দু একটা ফল বলা যাবে যে যার ফলে এই প্রত্যেক দিনের এটা মানুষের সমস্যা? এবং আমি আপনার কথা ধার করেই বলছি, ডক্টর শর্মাই বলেছেন যে পেট যদি অসুস্থ থাকে এটা কিন্তু মানুষের শরীর খারাপ হওয়ার একটা মাদার বোর্ড। একদম পেট, আপনি বলেছেন, আপনার কথা নিয়েই আমি বলছি। সেই জন্য তার আগে আমি একজন ফোন নিয়ে নিই, আপনারা ওয়েট করুন, চেম্বার বলবো, এই সমস্ত ফ্রি অ্যাডভাইসগুলো জোর করে টানাহিচড়া করে ডক্টর শর্মার থেকে আমি নিয়ে নিই। এটা আমার একটা খুব বাজে স্বভাব বলতে পারেন, আপনারা বলবেন ভালো স্বভাব। ডাক্তারবাবু, আমি সবই যদি এখান থেকে ডোমেস্টিক উপায় বলে দিই আমি চেম্বারে, তাহলে মানুষকে কি করবো? তো আসুন, তার জন্য মেডিসিন, দেখুন মেডিসিনের সাবস্টিটিউট কিছু নয়, আবার লাইফস্টাইলের সাবস্টিটিউটও কিছু নয়, দুটোই মাথায় রাখতে হবে। মেডিসিন লোকে সব দিন খায় না, লাইফস্টাইল লোকে সব দিন করে। আবার শরীর খুব খারাপ হলে তখন মেডিসিনই দিতে হয়, লাইফস্টাইলে তখন কাজ হয় না। কে আছেন ফোনে? হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার, বলুন আপনি কোথা থেকে ফোন করেছেন আর কি সমস্যা নিয়ে ফোন করেছেন? ওইটাই তো আমি এর আগে তো বললাম, আপনি বললেন যে অত বলার দরকার নেই। হ্যাঁ, ওই জন্যই উনি বলেছেন যে বেশি বলার দরকার নেই, আপনি স্টুডিওতে বলবেন। মানে এখন আপনি স্টুডিওতে আছেন, বলুন। হ্যাঁ, সেই জন্যই বলছি, আমার রাত্রেতে এমনি ঘুমটা কম হচ্ছে। এমনি রাত্রেবেলায় খাবার বলতে মুড়িও খাই, কোনোদিন রুটি খাই, কোনোদিন ভাত খাই। ভাত খেলে কিন্তু 2-3 বার আমাকে বাথরুম যেতে হয়। আচ্ছা, ওই জন্য ঘুমটা একটু কম হয়। ঘুম ভাত খেলে কম হচ্ছে আপনাকে কে বললো? ভাত খেয়ে কি ঘুম কম হচ্ছে? ভাত খেলে ঘুমটা কম হচ্ছে মানে 2-3 বার বাথরুম যেতে হচ্ছে, তাহলে ঘুমটা কম হচ্ছে। ও আচ্ছা আচ্ছা। আর এমনি রুটি খেলে একবার গেলেই হয়, আর মুড়ি খেলেও একবার গেলেও হয়। আচ্ছা, আপনার কি আজকে এর জন্য আপনি ফোন করলেন কি আমার কি ভাত খেয়ে ঘুমটা হয় কি, আমি কি রাত্রিবেলা ভাত খাবো কি খাবো না, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো দেখুন ভাত যেটা আছে না, আমি যেটুকু জানি, আমার যেটুকু নলেজ, যেটা হচ্ছে কি ভাত খেলে মানুষের কিন্তু ঘুম বেশি আসে। হ্যাঁ তাই, একদম ঠিক আছে। দেখবেন দুপুরবেলা ভাত খাওয়ার পর আমাদেরকে এমনি একটা ঘুম আসে, কথাটা আছে ভাত ঘুম। হ্যাঁ, আর কারণটা হচ্ছে কি আমরা যে মদ যে ইউজ করি না, অ্যালকোহল যে ইউজ করি, তার মধ্যেও কিন্তু দেখবেন আমাদের ভাতের কিছু অংশ থাকে। ঠিক আছে। তো আমি আপনাকে বলবো কি এটা এর জন্য হচ্ছে না, আপনার যে আজকে টপিক না অ্যালজাইমার, আমি কি বললাম, প্রত্যেক দিন মানুষরা কিন্তু দেখবেন এই সমস্যা নিয়ে ভুগছে। আজকের ঘুমের বড়ি আমি দেখি বাড়িতে যদি 10 জন আছে, কারো কিন্তু একজন কিন্তু ঘুমের বড়ি খেয়ে রাত্রিবেলা ঘুমোচ্ছে। ঠিক, তারা কিন্তু অ্যালজাইমার নিয়ে চিকিৎসা করছে না, তারা এটা জানতে পারছে না কি আমার ঘুম আসছে না কেন। ঠিক আছে, আমার মেমোরিগুলো কেন ভুলে যাচ্ছি। আর দেখবেন যখন চেম্বারের মধ্যে তারা আসে, তারা কিন্তু একটা নিজের মধ্যেই কথা বলেই যাচ্ছে, বলে একটা প্রশ্ন করলো না, কিন্তু সে কিন্তু সব কিছু বলেই যাচ্ছে। বাড়ির লোক মানে অসন্তুষ্ট হয়ে যায় কি এত বকছে কেন। এত বকার কারণটাই হচ্ছে কি সে যে ঘুমের যে বড়িটা খায় না, তাতে পেশেন্ট ঘুমোচ্ছে ঠিকই কথা, কিন্তু তাদের সেলগুলো আরও ড্যামেজ হচ্ছে, মানে ব্রেনকে আরও নষ্ট করে দিচ্ছে। আপনি ভাবছেন একটা মানুষের যদি ব্রেন যদি হারিয়ে নষ্ট হয়ে যায় তাহলে কী হয়? এইটাই হচ্ছে অ্যালজাইমার ডিজিজ। মানে ও সব কিছু ভুলে যাচ্ছে, বাড়ির লোককে ভুলে যাচ্ছে, নিজে সাইন করতে ভুলে যাচ্ছে, এভরিথিং ভুলে যাবে ও। প্রত্যেকদিন তা আজকে কালকে ওর সঙ্গে কী হবে, আবার সকালবেলা উঠে কাকেও মনে রাখবে, কোনো ঠিক নেই। তো আমি বলবো কি এইরকম বড় সমস্যা আসবেই কেন, যখন আমি আগে থেকে যদি চিকিৎসাটা করিনি। আমরা একটা মেডিসিন বার করেছি, সরল একদম উপায়, যে স্টুডেন্ট 15 বছর থেকে 16 বছরের মধ্যে, 15 বছর পরেই যখন দেখছেন একটা পড়াশোনা একটা চাপটা বাড়ছে, আমি আপনাকে বলবো এই মেডিসিনটা তাদের কিছু করতে হবে না। হেয়ারটাকে একটু ছোট করবেন, চুলটাকে একটু ছোট করে নেবেন, ছোটো করে নেওয়ার পর একটা ক্রিম আমরা বার করেছি। ঠিক আছে, এই ক্রিম বেসটা কেন করেছি, যাতে মাথার মধ্যে কোনো রকম স্টিকি হবে না। দেখুন আমরা চিকিৎসাও এরকম করি যেখানে পেশেন্ট কিন্তু নিতে পারে, সাইড এফেক্টগুলো না হয়, প্লাস একটা মহিলা একটা মেয়ে যদি আমি তাকে যদি বলি চুল কেটে নিন, সে তো এমনি মানে ডিপ্রেশনের মধ্যে চলে যাবে। কেন একটা নারী সৌন্দর্য হচ্ছে হেয়ার আর স্কিন। ঠিক আছে, তো তাদের জন্য আমরা কি বার করেছি, তাদের জন্য আমরা একটা ক্রিম বার করেছি, এটা নন স্টিকি, কোনো রকম স্টিকি নয়। ঠিক আছে, এই ক্রিমটা ব্যবহার করার পর আপনি ভাবছেন মানে ইন্টারনাল যে আপনি মেডিসিনটা খাবেন সেটা তো আছেই, কিন্তু এক্সটার্নাল আমরা একটা যে ক্রিমটা যে ব্যবহার করেছি, যেখানে আমাদের যে ব্রেনগুলো আছে না, এটা কি করবে, এটা আমাদের সেলগুলো মানে বলতে পারে কি মাল্টিপল বলুন বা ডাবল হিসাবে বলুন কাজ করতে কিন্তু চালু করবে। আপনার যে বাচ্চারা যখন দেখবেন পড়াশোনার মধ্যে টপ করছে না, তখন আপনারা কি করেন, অনেক রকম শঙ্খপুষ্পী, অনেক রকম ব্রাহ্মী, অনেক রকম জাটামানসি, অনেক রকম নাগের মোথা, এই যে হাফসি যে কথাগুলো বললাম না, এইগুলো আপনি বাড়িতেও ব্যবহার করেন। ঠিক আছে, কিন্তু এইটা আপনি ভাবুন কি এইগুলো করার পরও একটা পেশেন্টে ওই জায়গাতে যাচ্ছে না কেন। আপনি কি করলেন, মুখ থেকে আপনি এটা খেলেন, খাবার পর আপনার পেটের মধ্যে গেল,
ওয়েস্টেজ পার্টগুলো আপনার স্টুলের সঙ্গে বেরিয়ে গেল, ইম্পর্টেন্ট পার্টগুলো আস্তে আস্তে আপনার ব্লাডের মধ্যে কিন্তু ঘুলছে। কিন্তু এর সাথে সাথে যখন ব্রেনের মধ্যে এই ক্রিমটা যদি ব্যবহার করা হয় না, মানে প্রপার ও কী করছে, সেই জায়গাতে অ্যাটাক করছে, সেই জায়গাতে কাজ করছে কি, মানে আপনি যে খেলেন এরপর যদি আপনি এই ক্রিমটা যদি ইউজ করছেন, তাহলে কিন্তু আপনি দেখবেন ব্রেনটা কিন্তু আস্তে আস্তে করে দেখবেন ইমপ্রুভমেন্ট হবে। আমি আপনাকে বলছি প্রত্যেক দিন একটা 72টা স্টুডেন্টের মধ্যে কী বললাম, একটা স্টুডেন্ট কিন্তু টপ করে, কিন্তু কি বাকি যে 71 স্টুডেন্টটা কি করে, ফেল করে না। তাদের 71 যে ব্রেনগুলো রয়েছে, এই ব্রেনগুলো অন্য জায়গা ওর মাথায় যাচ্ছে, সেটাকে কনসেন্ট্রেট করা, ঠিক আছে, তাকে রিভার্স করা, এইটাই কাজ করবে এই ক্রিমটা। এটা আমরা খুব এটা রিসার্চ করার পর ফ্যাক্টরিতে এখন আমি মানে বার করেছি, আর এটা বাইরে পাঠিয়েছিলাম, এখান থেকে এবার মানে আমরা মার্কেটের মধ্যে এটা ছাড়ছি। খুব ইন্টারেস্টিং বিষয়। বেশ, আমি অবশ্যই ব্যক্তিগতভাবেও কিছু প্রশ্ন থাকবে, সেগুলো স্টুডিওতে পরে করব, শেষের পরে। কিন্তু আমি একটা জায়গা একদম খুব পরিষ্কার যে আপনাদের জন্য প্রতিদিন শুধু ট্রিটমেন্ট প্রোভাইড করা নয়, মানে আমি থ্যাঙ্কস টু স্যার অ্যান্ড হিজ টিম, ইটস এ লার্জার টিম, যে তারা প্রতিদিন একটা ইনোভেশনের মধ্যে দিয়ে চলছে, ইনোভেশন, এক্সপেরিমেন্ট অ্যান্ড এক্সপেরিমেন্ট, যে আরও কী করে প্রো পিপল হওয়া যায়, অর্থাৎ মানুষের পাশে দাঁড়ানো। ঠিকই তো, তাই তো, মানে বর্তমানে যদি ওষুধের পরিবর্তন এবং সিস্টেম, মানে আমি সব কিছু খেয়ে নেবো, এটা মানে স্যারকে থ্যাঙ্কস দিতে এই জন্য, আমি সব কিছু খেয়ে নেবো, তার একটা ডিরেক্ট এফেক্ট আমার শরীরে পড়ছে, আমি কেন এক্সটার্নাল ইউজের কথা ভাবছি না, যেটা আমার শরীরকে ডিরেক্ট ড্যামেজ করার ক্ষমতা যার নেই বা কিছু। কে রয়েছেন ফোনে? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? বিকাশ চন্দ্র মন্ডল বলছিলাম। নিতাই বাবু, আপনি কোথা থেকে বলছেন? ঠাকুরনগর থেকে বলছি। বলুন। ঠাকুরনগর থেকে, মানে উত্তর 24 পরগনা থেকে, বলুন। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। বলছি আমার এই ছেলের বয়স 18+। হ্যাঁ, কিছুদিন ধরে বলছে অ্যাংজাইটিতে ভুগছে, মানে মাথার মধ্যে অটোমেটিক চিন্তা ভাবনা চলে এসছে। রাত্রে ঠিক মতো ঘুমটা হচ্ছে না। আচ্ছা, এখন কোন রকম চিকিৎসা করছেন কি? চিকিৎসা কিছুদিন করছিলাম, কিন্তু এখন বন্ধ করে দিয়েছেন। বন্ধ করে দিয়েছি। এখন যে আপনি বন্ধ করেছেন, এটা তো আরো ভুল আপনি কাজ করলেন। যেভাবে এর চিকিৎসাটা যদি মডার্ন মেডিসিনে করেন, তো তারা আপনার ঘুমের বড়ি দেয়, যাতে পেশেন্ট সবসময় শুয়ে পড়ে থাকবে, এর কোনো চিকিৎসা নিয়ে আর। কিন্তু এটা ছেড়ে দেওয়ার পর না, পেশেন্টে আরও আস্তে আস্তে খারাপ দিকে চলে যায়, কারণ একটা সাইড ইফেক্ট, মেডিসিন যে আপনি খাওয়ালেন তার একটা সাইড ইফেক্ট আছে। আমি বলবো কি, এই দুনিয়াতে কে অ্যাংজাইটি নিয়ে ভুগছেন না, কে ডিপ্রেশন নিয়ে ভুগছেন না, ঠিক আছে? প্রত্যেক মানুষরা কিন্তু কোনো না কোনো জায়গা নিয়ে একটা টেনশন নিয়ে ভোগে, আর এই টেনশনটা আস্তে আস্তে অ্যাংজাইটির মধ্যে কনভার্ট হয়ে যায়, ঠিক আছে? এই পেশেন্টের পাশে আপনি রেগে না গিয়ে আপনি ওর পাশে দাঁড়ান অ্যাজ এ ফ্রেন্ড। যে ছেলেরা বাবার চড্ডি যদি ছেলে পড়ে, ঠিক আছে, মানে বাবার চড্ডিও যদি ছেলে পড়ছে, তার মানে ছেলে কিন্তু এখন ছেলে থাকলো না, সে বড় হয়ে গেছে, তাকে কিন্তু বন্ধু করে নিতে হয়। তার সমস্যাটা শুনুন, তার সমস্যাটা সমাধান করুন। এবার তার উপরে যদি আপনি রেগে যাবেন, আজকে একটা মানুষ অ্যালকোহল কেন খাবে, কেন নেশা করবে, এইটা কারণটা হচ্ছে কি, আমরা যে গার্জেন আছি না, তারা কিন্তু কেয়ার করছি না। আজকে ও বিড়ি খেয়ে আসলো, আর ঠিক আছে, কোনো ব্যাপার নেই, আরে আজকে বিড়ি খাচ্ছে, কালকে গাঁজা খাবে। ও বিড়ি খেলোই কেন, নিশ্চয়ই কোনো না কোনো কথাও কাটছে। সেই সময় যদি আপনি ওর পাশে যদি অ্যাজ এ ফ্রেন্ড যদি আপনি থাকতেন না, তাহলে ও বিড়ি খেত না, নেশা করতো না। আজকে আপনি নেশা নিয়ে পরেশান রয়েছেন, আজকে আপনারা আমার কাছে ছুটছেন কি, ডাক্তার আমার ছেলে গাঁজা খাচ্ছে, মদ খাচ্ছে, কী করে আমি ভালো করব? আরে তার জন্য তো আমি ভালো করছি, কিন্তু ভালো করে আমি কেন আপনাকে ভালো করব ভাই, ঠিক আছে? আপনি নিজের ছেলেকে কেন গাইডেন্স করলেন না আগে? তো আমাদের এইটাও দরকার আছে ফ্যামিলিকে, কি নিজের ছেলে মেয়ে যখনই একটু খারাপ আপনি দেখতে পাচ্ছেন, আপনি রেগে যাবেন না, তার সঙ্গে ফ্রেন্ডশিপ করুন। তারা কি চাইছে, তারা চাইছে কেউ আমাকে ফ্রেন্ডসটা হয়। এই বয়সের মধ্যে কেন বলা হয় এই বয়সটা খুব খারাপ? 18 থেকে 30 বছর বয়সটা কেন খারাপ বলা হয়েছে? কারণটা হচ্ছে কি, এই বয়সের মধ্যে তারা খারাপের দিকে চলে যায়, ভালো জিনিসটা নিতে চায় না। ঠিক আছে, আপনি তার সঙ্গে যদি ফ্রেন্ডশিপ যদি করে নেন, ও আপনাকে অ্যাজ এ ফ্রেন্ড সব কিছু বলে দেবে। তার সমাধানটা আপনি বলুন, যেহেতু আপনি বাবা আছেন, যেহেতু আপনি মা আছেন, তো আপনার বুদ্ধি বেশি আছে। আপনি নিজের ছেলেকে কোনো দিন খারাপ করতে চাইবেন না, ছেলেকে কোনো খারাপ বুদ্ধি দেবেন না, যারা আপনার ওদের ফ্রেন্ডস সার্কেলটা করছে, ঠিক আছে? তো অ্যাংজাইটি নিয়ে দেখুন ট্রিটমেন্ট আছে। আর আপনাকে কিছু এই যে কথাগুলো বললাম না, এর মধ্যে আপনি বুঝে গেছেন কি আমি কী বোঝানো আপনাকে চেষ্টা করছি। আর আপনাকে বলবো কি, আমাদের মধ্যমগ্রামে যে চেম্বারটা আছে, প্রতি সোমবার শুক্রবারই আমাদের চেম্বার হয়।
আপনি যদি পারেন ওনাকে একবার নিয়ে আসুন। বাকি যে ক্লাস করানো রয়েছে সেটা আমরা করাবো, কিছু মেডিসিন দেবো, ঠিক আছে, যাতে আপনার ছেলে আস্তে আস্তে ভালো হয়। কারণ কি 18 বছর বয়স, এই বয়সের মধ্যে যদি আপনি চিকিৎসা যদি না করেন আর চিকিৎসাটি যদি বন্ধ করেন, তাহলে সেই পেশেন্টই কিন্তু লাস্টে বলবে না কি পাগল হয়ে গেছে। ঠিক আছে, পাগল কেউ হয় না, পাগল আমরা করে দিই। একদম তাই, এগুলোকে ভালোভাবে বুঝতে হবে। এবং সব থেকে যেটা বড় কথা যে আপনার তো দুদিকে রাস্তা খোলা, মানে আপনি ডান দিকে আসলে আপনি মধ্যমগ্রাম পাবেন, বাঁ দিয়ে গেলে আপনি বনগাঁ চেম্বার পাবেন, ঠাকুরনগর এমন একটা জায়গায় আপনি রয়েছেন। তো কাজেই আপনি ইমিডিয়েট দেখান। যিনি ফোনে রয়েছেন তার থেকে একটু সময় চেয়ে নেব, আমি দ্রুত চেম্বারগুলো একটু আপনাদেরকে বলে দিই। কিছুক্ষণ আগে ডাক্তারবাবু কথার মাঝখানে বলছিলেন যে আমার একটা বিরাট টিম কাজ করে, আমি না গেলেও হয়, কিন্তু মানুষের ভালোবাসা আমাকে যেতে হয়, ডাক্তারবাবুকে তার জন্য যথেষ্ট এফার্ট দিতে হয়। পরিষ্কার হয়ে গেল। এবার আপনাকে যখন চেম্বার দেখাবো আপনি দেখতে পাবেন যে এটা এনবিপির পক্ষেই সম্ভব। একটা ডেটে উনি বললেন না, কিছু ডক্টরসের নাম করলেন যে এন ভট্টাচার্য, এ হালদার, এস ঘোষাল, এরকম ডাক্তারের নাম করলেন। আপনি একটা ডেট স্পেসিমেন হিসেবে ধরে নিন, 27 তারিখ। দেখুন এটা হচ্ছে এনবিপির ক্যারিশমা। 27 তারিখ ধরে নিন, এই সামনেই 27 তারিখ। এই 27 তারিখ একই দিনে 5টা জায়গায় চেম্বার রয়েছে। কোথায় রয়েছে? একদম উত্তরের কোচবিহার থেকে দক্ষিণে মানে আমাদের হেড়িয়া পর্যন্ত। ইটস আ লার্জার কাভারেজ। আচ্ছা আপনি ছেড়ে দিন 27 তারিখ, আপনি 3 তারিখ ধরে নিন, একই দিনে 4টে চেম্বার রয়েছে। কোথায়? বোলপুর থেকে গঙ্গারামপুর। দিস ইজ এনবিপি। কোথায় বোলপুর, কোথায় গঙ্গারামপুর? আপনি চিন্তা করুন, উত্তরে কোচবিহার থেকে দক্ষিণে হেড়িয়া। এবার আসুন আপনাদেরকে স্পেসিফিক্যালি কবে, কোন ডেটে, কোন জায়গায় কোন ডাক্তার থাকছেন বলে দিই। প্রথম শুরু করব, আজকে বনগাঁ ছিল তো ন্যাচারালি সামনে বনগাঁ চেম্বার হচ্ছে 7 তারিখে, অর্থাৎ 7-8 আগস্টে। চলে আসি 25 তারিখে, মানে আগামীকাল ক্যানিংয়ে চেম্বার রয়েছে, ডক্টর আর দে থাকছেন। 25 তারিখে রায়গঞ্জে চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষাল থাকছেন। 26 তারিখে খড়গপুরে চেম্বার রয়েছে, ডক্টর এন ভট্টাচার্য থাকছেন। এস ঘোষালকে আপনি পাবেন মালদাতে 26 তারিখে। 26 তারিখে আরেকটি চেম্বার রয়েছে বহরমপুরে ডক্টর এ হালদার থাকছেন। এবার সেই 27 তারিখ যার কথা বলছিলাম, দেখুন চেম্বারগুলো কোথায়। কোচবিহার চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষাল থাকছেন। কোচবিহার থেকে চলে আসছি কৃষ্ণনগর নদিয়াতে, সেখানে চেম্বার রয়েছে যেখানে এ হালদার থাকছেন। সবটাই 27 তারিখ। আলিপুরদুয়ারে আরেকটা চেম্বার রয়েছে যেখানে ডক্টর শর্মা নিজে থাকছেন, ডক্টর বি শর্মা। জামশেদপুরে চেম্বার রয়েছে 27 তারিখে, পশ্চিম দিকে চলে যাচ্ছি, সেখানে ডক্টর এন ভট্টাচার্য থাকছেন। চলে আসছি জামশেদপুরের পর হেড়িয়াতে, 27 তারিখে চেম্বার রয়েছে, ডক্টর এ হালদার থাকছেন। চলে আসি 30 তারিখে চেম্বার হচ্ছে মেচেদাতে ডক্টর এন ভট্টাচার্য থাকছেন। আপনি আসানসোলে ডক্টর বি শর্মাকে পাবেন, সেটা হচ্ছে 2 তারিখে, অর্থাৎ 2 আগস্ট। 2 আগস্ট আপনি আরেকটা চেম্বার পাবেন শিলিগুড়িতে, সেখানে ডক্টর এস ঘোষাল থাকছেন। এ হালদারকে আপনি পাবেন হচ্ছে হলদিয়াতে, তারিখটা হচ্ছে 2 তারিখ। 2 তারিখেও 4টে চেম্বার রয়েছে। 2 তারিখে আরেকটা চেম্বার হচ্ছে বর্ধমানে আপনি ডক্টর এন ভট্টাচার্যকে পাবেন। চলে আসছি 3 তারিখ, যার কথা আমি একটু আগে বলছিলাম, বোলপুরে চেম্বার রয়েছে, ডক্টর এস ভাদুরী থাকবেন। এন ভট্টাচার্য থাকবেন হচ্ছে দুর্গাপুরে, তারিখ হচ্ছে 3 তারিখ। 3 তারিখ আরেকটা চেম্বার হচ্ছে বাঁকুড়াতে থাকবেন হচ্ছে ডক্টর শর্মা নিজে। এস ঘোষাল থাকবেন হচ্ছে গঙ্গারামপুর, সেটা হচ্ছে 3 তারিখ। 4 তারিখে চেম্বার রয়েছে আরামবাগের চেম্বারে থাকবেন হচ্ছে ডক্টর এ হালদার। এন ভট্টাচার্যকে চেম্বারে পাবেন আপনি আগরতলা ত্রিপুরাতে 10 তারিখে। 16 তারিখে চেম্বার রয়েছে কাকদ্বীপে আপনি পাবেন ডক্টর এস ভাদুরীকে। ডক্টর এ হালদারকে আপনি পাবেন হচ্ছে পুরুলিয়াতে 17 তারিখে। 17 তারিখেও কিন্তু 3টে চেম্বার রয়েছে। 17 তারিখে সেকেন্ড চেম্বার হচ্ছে শিলচরে, আসামে। কোথায়? পুরুলিয়া, কোথায়? শিলচর। দেখুন তো এই হচ্ছে নেটওয়ার্ক, দিস ইজ কল্ড নেটওয়ার্ক। মানে if you do not go according to the network, you cannot give the proper service to the common people. শিলচরে একদিকে চেম্বার, অন্যদিকে হচ্ছে পুরুলিয়াতে চেম্বার একই দিনে। 17 তারিখে চেম্বার হচ্ছে গুয়াহাটিতে, মানে আসামেরই আরেকটি শহর গুয়াহাটি, সেখানে ডক্টর বি শর্মা নিজে থাকবেন। এ হালদার থাকবেন হচ্ছে ঝাড়গ্রামে, চেম্বার হচ্ছে 18 তারিখে, 18 আগস্ট। 15 সেপ্টেম্বর চেম্বার হচ্ছে ডিব্রুগড়ের চেম্বার হচ্ছে ডক্টর এস ঘোষাল থাকবেন। এই হালদার থাকবেন হচ্ছে দিল্লিতে 16/9-তে। আজকে আনফর্চুনেটলি যার ফোন হোল্ডে ছিল তার ফোন আর নেওয়ার সময় নেই। সামনের দিন আবারও আপনি একটু প্রোগ্রামের আগে ফোন শুরু করা লাইভে আপনি পেয়ে যাবেন। আমি আপনাকে অ্যাডভাইস করে রাখলাম 9:30 প্রোগ্রাম, আপনি 9:28 থেকে ফোন করবেন। ফার্স্ট ফোন আপনার নেব, কথা দিয়ে গেলাম। আজকে এখানে শেষ করবো আজকের অনুষ্ঠান। অবশ্যই আগামীকাল আবারও শুক্রবার এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান রয়েছে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, শুভরাত্রি। অনেক ধন্যবাদ ডাক্তারবাবুকে। নমস্কার আপনাদের সবাই।